নমস্কার, গোপাপাল ব্লগ অ্যান্ড কুকিংয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি দৈনন্দিন কাজকর্মের সঙ্গে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তাসের ঘর গল্পের বাকি অংশটুকু পাঠ করে শোনাবো। প্রথম অংশটুকু আমি আগের ব্লগে পাঠ করেছি। আজ প্রথম অংশে যতটুকু পাঠ করা হয়েছে তার পরের অংশটুকু আপনাদের পাঠ করে শোনাবো। যতটুকু এই ব্লগে হবে ততটুকুই পাঠ করে আমি শোনাচ্ছি। আজ আমি সকাল থেকে দুপুর পর্যন্ত যে কাজকর্ম করেছিলাম তার ভিডিও শ্যুট করিনি। আমি দুপুরের পর থেকে যে কাজকর্মগুলো করেছি সেই ভিডিও শ্যুট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দুপুরের খাওয়া দাওয়ার পর করেছিলাম আমলকির মোরব্বা। তারপর কেনাকাটার জন্য গেছিলাম বাজারে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর আমি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তাসের ঘর গল্পটি পাঠ করতে শুরু করছি। তাহলে গল্প পাঠ শুরু করা যাক। শাশুড়ি বোধহয় মনে মনে একটু বিরক্ত হইয়া উঠিলেন। বলিলেন, নাও নাও, তাড়াতাড়ি হাত চালিয়ে নাও, দেখো যেন মাছের পুরে কাঁটা না থাকে। শৈল বলিল, ছোট মাছ, কাঁটা বাছতেই হাত চলছে না মা, তবে এই হয়ে গেল। কড়াই এক ঝাঁক সিঙাড়া ছাড়িয়া দিয়া সে আবার বলিল, মা আমার কখনো ছোট মাছ বাড়িতে ঢুকতে দেয় না, 2 সেরের কম মাছ হলেই সঙ্গে সঙ্গে ফেরত দেবেন। কুচো মাছের মধ্যে ময়া আর কাঠ মাছের মধ্যে মাগুর। শাশুড়ি বাধা দিয়া বলিলেন, নাও নাও, সেরে নিয়ে চুলটুল বেঁধে ফেলোগে। কেশপ্রসাধন অন্তে গৌরী কাপড় ছাড়িতেছিল। ননদ গৌরী প্রশংসমান দৃষ্টিতে ভাতৃজায়ার দিকে চাহিয়া বলিল, উহ, রং বটে তোমার বৌদি, তুমি যা পরবে তাতেই তোমাকে সুন্দর লাগবে, আর আমাদের দেখো না যেন কাঠ পুড়িয়ে। শৈল বলিল, এ যে দেবার নয় ভাই, নইলে তোমাকেও দিতাম। আমার আর কি রং দেখেছ, বাবা মা দাদা আমার অন্য কোনো বোনেদের দেখতে, তবে দেখতে রং কাকে বলে, ঠিক একেবারে গোলাপ ফুল। গৌরী একেবারে বিস্মিত হইয়া বলিল, বলো কি বৌদি, তোমার চেয়েও ফর্সা? হ্যাঁ ভাই, বাড়ির মধ্যে আমিই কালো। শাশুড়ি আসিয়া চাপা গলায় বলিলেন, আর কত দেরি বৌমা, ওরা সব এসে গেছেন। শৈল তাড়াতাড়ি মাথার কাপড় টানিয়া দিয়া বলিল, এই যে মা, হয়ে গেছে আমার। ধনী কলকাতা প্রবাসিনীদের মহার্ঘ উজ্জ্বল শয্যাভূষণ সমস্তকে লজ্জা দিয়া শৈল আবির্ভূতা হইল, নক্ষত্রমণ্ডলে চন্দ্রকলার মতো। প্রবাসিনীদের দল মুগ্ধ হইয়া দেখিতেছিল। শৈল হাসি মুখে প্রণাম করিল। ও বাড়ির গিন্নি বলিলেন, এ যে চাঁদের মতো বউ হয়েছে তোমার দিদি, লেখাপড়া টোড়াও জানে নাকি? শৈল মৃদুস্বরে বলিল, স্কুলে তো পড়িনি, বাবা স্কুলের শিক্ষা বড় পছন্দ করেন না, বাড়িতে পড়েছি, ম্যাট্রিক স্ট্যান্ডার্ড শেষ হয়েছিল তারপরই। কথাটা অসমাপ্ত থাকিলেও ইঙ্গিতে সমাপ্ত হইয়া গেল। ও বাড়ির গিন্নি বলিলেন, কে জানেলা, আজকাল দেশের মেয়েদের আর কলেজে না পড়লে বিয়ে হচ্ছে না। আমার বউরা তো কলেজে পড়েছিল সব, বিয়ের পর আমি সব ছাড়িয়ে দিলাম। শৈল উত্তর দিল না। কলেজের কোর্স আমিও কিছু পড়েছি, তবে আমার বোনেরা সব ভালো করে পড়েছে। বাড়িতে দাদাই পড়ান। পড়াশোনায় দাদার ভয়ানক বাতিক কিনা জানেন, বছরে 500-700 টাকার বই কেনেন, বাংলা ইংরাজি। বিলেত থেকে ইংরাজি বই আনবেন। কাজকর্ম যদি করতে বলেন মা, কাজকর্ম অবশ্যই বরাবরই বিজনেস আছে, সেই বিজনেস দেখতে বলেন তো বলবেন, সম্মুখে জ্ঞান সমুদ্র মা, চোখ ফেরাবার অবকাশ নাই। কোথায় তোমার বাপের বাড়ি? এলাহাবাদ। এলাহাবাদ গেছেন নিশ্চয়। আমাদের সেখানে 3 পুরুষের বাস হয়ে গেল, বাবা সেখানে কন্ট্রাক্টারি করেন। কীরকম পানটান আমি তো ঠিক জানি না, তবে মেজো ভাই বলেন মাঝে মাঝে, এরকম করে আর চলবে না মা, তুমি বাবাকে বলো। পাকা বাড়িগুলো ভাড়া দিয়ে নিজে সেই খোলার বাড়িতে থাকেন, টাঙায় চড়ে কাজ দেখে বেড়ান, মোটর কিনবেন না, এ করে আর চলবে না। বাবা বলেন, এ আমার পৈতৃক বাড়ি, যেমন আছে তেমনই থাকবে, ভাঙবও না, অন্য কোথাও যাবও না। আর গাড়িও আমি কিনব না, ছেলেরা সব বিলাসী হবে, আমি রোজগার করছি, তারা যদি না পারে জানেন, লোকে বলে মহেন্দ্রবাবু এক হিসাবে সন্ন্যাসী। শৈল কথা শেষ করিয়া মৃদু মৃদু হাসে। প্রবাসিনী গিন্নি একবার শৈলের শাশুড়িকে বলিলেন, তাহলে ছেলের তোমার বেশ বড় ঘরেই বিয়ে হয়েছে দিদি।
তোমাদের চেয়ে অনেক বড় ঘর, তত্ত্বতল্লাশ করেন বেআইরা। বিচিত্র সংসার, বিচিত্র মানুষের মন। কোন কথায় কে যে আঘাত পায় সে বোঝা বোধ করি বিধাতারও সাধ্য নয়। তোমাদের চেয়ে বড় ঘর, এই কথাটুকুতেই অমরের মা আহত হইয়া উঠিলেন। তিনি মুখ বাঁকাইয়া বলিলেন, কে জানে দিদি, বড় না ছোট সে জানি না, তবে বৌমাই বলেন বাপেদের ওই, কিন্তু তত্ত্বতল্লাশ দেখি না। আজ 2 বছর ওই দুধের মেয়ে এসেছে, নিয়ে যাওয়ার নাম পর্যন্ত নেই। শৈল মুহূর্তে বলিয়া উঠিল, জানেন তো মা, বাবার আমার অদ্ভুত ধারণা। তিনি বলেন, যে বস্তু আমি দান করলাম সে আবার আমি কেন আমার বলে আনব? তবে যাকে দান করলাম সে যদি স্বেচ্ছায় নিয়ে আসে তখন তাদের আদর করব, সম্মান করব, আমার বলবো। আর তত্ত্বতল্লাশ এত দূর থেকে করা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু টাকা তো চাইলেই দেন তিনি, যখন চাইবেন তখনই দেবেন। শাশুড়ি বলিয়া উঠিল, কি বললে বৌমা, তোমার বাবা আমাদের টাকা দেবেন? কখন, কোন কালে? শৈল বলিল, আপনাদের কথা তো বলিনি মা, ওকে জিজ্ঞেস করে দেখবেন। 150, 80 চাইলেই তিনি দেন, কেন দেবেন না? শাশুড়ির মুখ কালো হইয়া উঠিল। শুধু স্বগ্রামবাসী নয়, উপস্থিত মহিলাবৃন্দ, প্রবাসিনী, দেশ দেশান্তরে এ সংবাদ রটিয়া যাইবে। অমরের মায়ের মাথা যেন কাটা গেল। তিনি বলিলেন, ভালো, অমর আসুক, আমি জিজ্ঞাসা করব। কই, ঘৃণাক্ষরেও তো আমি জানি না। ও বাড়ির গিন্নি বলিলেন, তোমায় হয়তো বলেনি অমর, দরকার হয়েছে শ্বশুরের কাছে নিয়েছে। অমরের মা বলিলেন, সে নেবে কেন ভাই? সে নেওয়া যে অন্যায়, নিজ কাজ। ছি, শ্বশুরের কাছে হাত পাতা। অমর কাজ করে কলকাতায়, সেখানে সে অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করিয়া থাকে। ব্যবসা হইলেও ক্ষুদ্র তাহার আয়তন, সংকীর্ণ তাহার পরিধি, তবুও সে স্বাধীন, তাই মাসে 2 বার করিয়া বাড়ি আসিয়া থাকে। অমরের মা রোষপ্রসারিত নেত্রে পুত্রের আগমনের পথের দিকে চাহিয়া রহিলেন। তাসের ঘর গল্পের আজকে এইটুকুই পাঠ করে শোনালাম। আর আমি গড়িয়াহাট মার্কেটে গিয়েছিলাম বেশ কিছু কেনাকাটার জন্য, এখন সেখান থেকে ফিরে আসছি। বাড়িতে ফিরে এসে রাতে বেশ কিছু কাজকর্ম আছে, সেগুলো এখন সেরে নেব। তবে তার আগে গড়িয়াহাট মার্কেট থেকে বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনা হয়েছে। কি কি কিনেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা সেখানে বাজার করতে গিয়ে নিজেরা কিছু খাইনি, বাড়ির সকলের জন্য একসঙ্গে কিনে এনেছি পনির রোল, সেটাই এখন সকলকে সার্ভ করে দেব। আর এই যে কাচের একটা বয়াম নিয়েছি, এই বয়ামটাতে আমি আচার রাখবো। আগে একটা আমার বয়াম ছিল, সেই বয়ামটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আচার রাখার জন্য কাচের এই বয়ামটা নিলাম। আর এই বয়ামের ঢাকনাটা দেখুন, ধারগুলো স্টিল বা অ্যালুমিনিয়াম কোনো একটা ধাতু দিয়ে মোড়ানো আছে। ঢাকনাটা ফেটে যাওয়ার চান্স খুবই কম, তাই খুবই পছন্দ হলো, বয়ামটা নিয়ে নিলাম। এখন ছেলে মেয়েদের পনির রোলটা সার্ভ করে দিচ্ছি। যে দোকান থেকে পনির রোলটা নিয়েছি সেই দোকানের পনির রোল কিন্তু ভীষণ সুস্বাদু হয়, খুবই ভালো হয় খেতে, তাই সবার জন্যই বাড়িতে কিনে এনেছিলাম, ঘরে এসে খাচ্ছি। সন্ধ্যাবেলার টিফিন সেরে চলে এসেছি রান্নাঘরে। আগামী দিন যেহেতু আমি দেশের বাড়ি চলে যাব, তাই ছেলে মেয়েদের জন্য এই মাছ রান্না করে রেখে যাব। লোটে মাছের ঝুড়ো খেতে মেয়ে এবং ছেলে ভীষণ ভালোবাসে। বরফ জমে গেছে, তাই জল দিয়ে বরফটা যাতে তাড়াতাড়ি কেটে যায় মাছটাকে ডুবিয়ে রাখলাম। রান্নাবান্না শেষ করে নিয়ে বয়ামের মধ্যে আমলকির মোরব্বাগুলোকে ভরে রাখবো, না হলে নষ্ট হয়ে যাবে। এখন আমি আবার 2 দিন এখানে থাকবো না, 2 দিন পরে আসবো। আর আমলকির মোরব্বাটা এখন এই আঠালো মতো দেখাচ্ছে, কারণ এখানে বিট লবণ মেশানো হয়নি। বিট লবণ মেশানোর পরে এই আঠালো ভাবটা একেবারেই কেটে যাবে। তেজপাতাগুলো ফেলে দিলাম, দিয়ে মোরব্বাটা আমি কাচের বয়ামে ভরে রাখছি। রোজ রোজ চাটনি বানানো সম্ভব হয় না, তাই শেষ পাতে খাওয়ার জন্য আচার বা মোরব্বা এই জাতীয় জিনিস আমি একটু বেশি করে রেখে যাই, যাতে শেষ পাতে খাওয়া যায়। ডেলি ভ্লগের সঙ্গে গল্প পাঠ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানালাম। আর ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।